প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবার তো ঈদ শেষ হলো অলরেডি। আজকে হচ্ছে জুন মাসের 2 তারিখ, তার মানে আগামী মাসের 2 তারিখ তোমাদের পরীক্ষা, আর মাত্র 30 দিন। অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছ, স্যার খুব ভয় লাগতেছে, কি করব, একটু শর্ট সাজেশন দেন বা কিভাবে শর্টকাটে এই শেষ সময়টুকু কাজে লাগাতে পারি। আজকে আর সাজেশন নিয়ে বলবো না, আমার আগের ভিডিওতে সাজেশনগুলো দেওয়া আছে। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। পরীক্ষা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এক সেট অঙ্ক কিভাবে কমন পড়ে এবং কোন কোন জায়গায় আমরা ভুল করি, এই ভুলের অংশটুকু শুধু দেখাবো আজকে। জাবেদা চ্যাপ্টার থেকে মূলত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই দুইটা থেকেই জাবেদার সংশ্লিষ্ট। সেখান থেকে কেমন প্রশ্ন আসে এবং কোন 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 অংশে আমরা ভুল করি, শুধু ওইগুলো আজকে আমরা বোর্ডে দেখাবো। যদি একেবারে A to Z সব দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সহজ জার্নালগুলো আর আজকে দেখাবো না। যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, এই সব জিনিসগুলো 9 10 তোমরা পারো। ইন্টারমিডিয়েট এসে আমরা কলেজের খাতা কাটার সময় যেটা দেখি স্টুডেন্টদের পরীক্ষায়, যে এই প্রশ্নগুলো সাধারণত ভুল করে, সেই বিবেচনায় আজকে এই ক্লাসটি নেওয়া। জাবেদা থেকে কয় ধরনের বা কোন সিস্টেমের প্রশ্ন আসে? জাবেদা দাখিলা দাও, হিসাবের শ্রেণীবিন্যাস, হিসাব সমীকরণের প্রভাব, এটার আরেক নাম টেবুলারি ছক। এই দুইটাতে আবার পেস লেগে যায়। হিসাবের শ্রেণীবিন্যাস বললে যা অ্যান্সার করে, হিসাব সমীকরণের প্রভাব একই অ্যান্সার করে বলে অনেক স্টুডেন্ট। তাহলে আমরা খেয়াল রাখবো, যদি বলে হিসাবের শ্রেণীবিন্যাস তাহলে এটাকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করব: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এভাবে 5টা। আর যদি বলে হিসাব সমীকরণের প্রভাব, তাহলে টেবিলের ছকের মাধ্যমে দেখাবো E = L + OE। ওই ছকের মাধ্যমে আমরা দেখাবো এই টেবুলারি ছক বা হিসাব সমীকরণের প্রভাব। আসো একটা অঙ্ক আমি জাস্ট সব বোর্ডের প্রশ্নগুলোকে একসাথে করে যেই লেনদেনে আমরা ভুল করি সেই অংশটুকু দেখাই। এখানে কি কি আছে: জনাব শাকিল নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 70,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা, পণ্য 30,000 টাকা, প্রদ হিসাব 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। সবাই সঠিক করে কোন কোন ক্ষেত্রে? নগদ 80,000 টাকা, নগদান হিসাব ডেবিট। অফিস সরঞ্জাম 70,000 টাকা, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। ব্যাংক ঋণ কত টাকা? 50,000 টাকা। এইখানেই মেজরিটি ভুল করে। ব্যাংক ঋণ ক্রেডিট লিখে, কিন্তু ব্যাংক ঋণের বিপরীতে নগদান অথবা ব্যাংক নামে ডেবিট জিনিসটা লেখে না, যার জন্য অঙ্কটা ভুল হয়। তাহলে এইটাতে আমরা খেয়াল রাখবো। পণ্য আছে কত টাকা? 30,000 টাকা। এই পণ্য নামে কোনো হিসাব হয় না। এটা দুইটা জিনিস দিব আমরা, হয় মজুদ পণ্য লিখবো অথবা ক্রয় হিসাব। তোমরা যদি লেকচার বই পড়ো দেখবা সেখানে ক্রয় হিসাব লেখা, তোমরা যদি অক্ষরপত্র বই পড়ো দেখবা সেখানে মজুদ পণ্য লেখা। তুমি দুইটার যে কোনো একটা দিতে পারবা, কিন্তু পণ্য নামে দেওয়া যাবে না। তাহলে আলটিমেটলি কি আসলো? নগদান হিসাব ডেবিট 80,000, অফিস সরঞ্জাম হিসাব 70,000। ব্যাংক ঋণের জন্য ডেবিটে লিখতে হবে হয় নগদ নামে অথবা ব্যাংক হিসাব নামে। কত টাকা? 50,000 টাকা। পণ্যের জন্য কি লিখবো? ক্রয় হিসাব অথবা মজুদ পণ্য হিসাব। প্রদ হিসাব ক্রেডিট লিখবো। ডেবিট থেকে ক্রেডিট সবগুলো বিয়োগ করলে যা হবে সেটা হবে মূলধন হিসাব। আশা করি সবাই বুঝতে পারছো। ভুল করো কোন জায়গায়? দুই জায়গায়, এক ব্যাংক ঋণ আর পণ্য, এই দুইটাতে। এবার আসি আমরা 2 নম্বরে। জীবন বীমা প্রিমিয়াম প্রদান হলো 2,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করার মানে হচ্ছে ব্যক্তিগত তার জীবন বীমা ব্যবসা থেকে টাকা থেকে দেওয়া হয়েছে। তাহলে জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। 3 নম্বরে সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে 3 ধরনের হিসাব হয়: স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব, চলতি হিসাব। যে হিসাবে খুলুক জাবেদা একই, কিন্তু ভুল করে কোথায়? চলতি নামটা দেখে স্টুডেন্টটা কনফিউজড হয়ে যায়। হায় আল্লাহ, এখন আমার কি হবে? চলতি যে আবার এটা যে কি হবে? এই তো সন্দেহের কিছু নাই। ব্যাংক হিসাব করলে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। সেখানে চলতি খুলুক, স্থায়ী খুলুক বা যেই হিসাবে খুলুক জাবেদা একই। তারপরে আসে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে জাবেদা কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট। পণ্য নামে যেহেতু হিসাব হয় না, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে কি থাকে? ভ্যাট সহ নগদে মাল ক্রয়। এটা অনেকেই ভুল করে। ভ্যাট সহ, এই ভ্যাট শব্দটা দুই ভাবে আসে পরীক্ষা। একটা কি? ভ্যাট চার্জ, আরেকটা কি? ভ্যাট সহ। যদি ভ্যাট সহ বলে বুঝবো এই টাকার মধ্যে ভ্যাটের টাকাটা অলরেডি অন্তর্ভুক্ত আছে। তাহলে এখানে কত টাকার পণ্য কিনছি আমরা? 34,500 টাকা। এর ভিতরে কয় পার্সেন্ট ভ্যাট আছে? যদি কিছু বলা না থাকে 15%। বাংলাদেশে এটা নির্দিষ্ট করা 15% ভ্যাট। তাহলে তুমি এটা টাকাটা কিভাবে বের করবা? 34,500 রে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, তাহলে ভ্যাটের টাকা চলে আসবে। এটা জাবেদা কি? মূলত পণ্য ক্রয় করছি, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
কত টাকার কিনছি পণ্য? 34,500 টাকা। এর মধ্যে ভ্যাট কত? ভ্যাট এটাকে যদি আমি 34,500-কে যদি 115 দিয়ে ভাগ দেই আর শুধু 15 দিয়ে গুণ দেই, তাহলে মান আসবে 4,500। এই ভ্যাট চলতি হিসাব 4,500, আর ওইখানে থাকে কত? 30,000। মনে রাখবা, আমরা জানি ডেবিট ক্রেডিট মিলে যাবে, ডেবিটের টাকা এবং ক্রেডিট টাকা মিলবে। টাকার অঙ্কে গিয়ে ভুল করে সবাই। তাহলে এটা কি ছিল? ভ্যাট সহ। এখন যদি আসে ভ্যাট চার্জ, তাহলে আমাদের এই মূল টাকার সাথে আরো অতিরিক্ত 15% যোগ হবে, এটা যেন ভুল না হয়। অনেকে প্রশ্ন করেছে, আর অনেক সময় দেখা যায় লেনদেনের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাবটা মানে ভ্যাট চলতি হিসাব নামে কোন হিসাবে রাখা হয় না। কারণ কি? খেয়াল রাখবা, যেই সকল জিনিসপত্র বা পণ্য কোম্পানি নিজে ব্যবহারের জন্য ক্রয় করবে, সেইখানে ভ্যাট নামে আলাদা কোনো হিসাব করা দরকার নাই। যেই সকল পণ্য পুনরায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করবে, শুধু সেখানে আমরা ভ্যাট চলতি হিসাব নামে আলাদা হিসাব করবো। এখানে পণ্য ক্রয় করছি কি জন্য? পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে, এই জন্য আলাদা নাম দিছি ভ্যাট চলতি হিসাব। এখন যদি আমি ভ্যাট সহ মেশিন ক্রয় করতাম, তাহলে মেশিনটা কোম্পানি নিজে ব্যবহারের জন্য ক্রয় করবে, সেইখানে আর ভ্যাট চলতি হিসাব নাম দেওয়া দরকার নাই। টাকা যোগ হবে কিন্তু এই নাম হিসাব হবে না। তারপরে কি আছে? সাপ্লাইজ ক্রয়। সাপ্লাইজ ক্রয় করলে কি হয়? সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। সাপ্লাইজ একটা চলতি সম্পদ। পরেরটাতে ভুল করে সবাই, কি? সাপ্লাইজ ব্যবহৃত 10,000 টাকা। এই ব্যবহার হলে কি হবে? ক্রয় করার সময় সাপ্লাইজ ডেবিট, তাহলে ব্যবহারের হলে এটা খরচ হয়ে যাবে, তখন হবে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। তারপর এটা কি আছে? 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, যার নগদে 60%, ধারে 40%। এই যে কারবারি বাট্টা, এখানে এসে অনেকে ভুল করে। বাট্টা কয় প্রকার? বাট্টা 2 প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা কিভাবে চিনবো? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেয় তাকে বলে কারবারি বাট্টা। নগদ বাট্টা কি? দেনা পাওনা নিষ্পত্তির সময় যে ছাড় দেওয়া সেটাকে বলে নগদ বাট্টা। কারবারি বাট্টাকে আমরা প্রথমে 2 ভাগ করলাম, একটা হচ্ছে শুধু কারবারি বাট্টাকে আমরা কি শুধু বাট্টাকে 2 ভাগে ভাগ করলাম, কি কি? কারবারি আর হচ্ছে নগদ। এই কারবারিকে আবার ভাগ করব ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। আর নগদকে ভাগ করব প্রদত্ত আর প্রাপ্ত। এই যে কারবারি, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করব, কিন্তু হিসাবের মধ্যে নিয়ে আসবো, লিখবো না, খাতায় লিখবো না, জাস্ট টাকা থেকে মূল্য অংশ থেকে বাদ দিব, কিন্তু খাতায় লিখবো না। আর এটা প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তাহলে আমরা 3% কারবারি বাট্টা পণ্য বিক্রি করছি কত টাকা? 1,20,000 টাকা, যার নগদে 60%, ধারে 40%। তাহলে জাবেদা কি হবে? তাহলে জাবেদা হবে, আমি বিক্রয় করছি, তাহলে নগদের টাকা পাইলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপরে কি আসবে? বাকিতে যতটুকু, বাকিটা বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট। আর কি থাকে? বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে, স্যার টাকাটা কত হবে? এইটাই সবচেয়ে ভুল করে সবাই। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 3% কারবারি বাট্টা পণ্য 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকার 3% করো, 1,20,000 টাকার 3% করলে কত আসে? 3% 3,600 টাকা। তাহলে 1,20,000 থেকে আগে 3,600 টাকা বাদ, থাকে কত? 1,20,000 বিয়োগ 3,600, 1,16,000 টাকা, 1,16,400। এইটার 60% নগদ আর এটার 40% বাকি। তাহলে 1,16,400 আমরা যদি 60% করি কত হয়? 69,840। নগদ হবে 69,840। আর যদি 40% বাকিতে করি হবে 46,560। 46,560 থাকে কত? সব মিলে 1,16,400। তার মানে অঙ্কটা ভুল হয় কোথায়? টাকার ক্যালকুলেশন। কিভাবে ক্যালকুলেশন করব? আগে 3% বিক্রয় থেকে মূল টাকা থেকে বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পর বাকি টাকাটার 60% নগদ আর ধারে 40%। এবার আসি আমরা পরের অঙ্কে। জানুয়ারি 9 তারিখ রূপালী লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয়। একটা কোম্পানি আরেক কোম্পানি শেয়ার ক্রয় করছে, জাবেদা কি হবে? এটা হবে কি? একটা কোম্পানি অন্য কোম্পানির শেয়ার ক্রয় করুক বা সঞ্চয়পত্র ক্রয় করুক বা প্রদত্ত ঋণ হিসাবে ওকে ঋণ প্রদান করুক, এমন কিছু থাকলে নাম হবে বিনিয়োগ হিসাব। তাহলে এটা হবে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এই বিনিয়োগ যে আসবে, এটাই বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। আর তার মানে অন্য কোন কোম্পানি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা যেটাই আমরা ক্রয় করি, নাম হবে কি? বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। সর্বশেষ 10 নম্বর, মুনাফাবিহীন পণ্য বিক্রয় কত টাকা? 5,000 টাকা।
আমরা বিক্রয় মানে বুঝবো এখানে মুনাফা আছে, কিন্তু যদি মুনাফা না থাকে তাহলে কি হবে? তাহলে এইটা সবাই অনেকে ভুল করে। জাবেদাটা কি হবে? বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি শুধু যেই জাবেদাগুলো তোমরা পরীক্ষা ভুল করো, আমার অভিজ্ঞতায় দেখলাম গত 7-8 বছরের খাতা কাটতে গেলে বোর্ডের খাতা কাটা প্লাস কলেজের পরীক্ষার খাতা কাটে দেখলাম এই জায়গায় তোমরা ভুল করো। আরেকবার জাস্ট 1 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে ভুল করি আমরা ব্যাংক ঋণের ক্ষেত্রে। ব্যাংক ঋণের ক্রেডিট পাশে লিখি, কিন্তু ডেবিটের টাকাটা লিখতে হবে। ডেবিটে কি লিখতে হবে? হয় নগদ নামে অথবা ব্যাংক হিসাব নামে। এটা আমরা লিখি না। পণ্য নামে লেখা যায় না, অনেকে পণ্য হিসাব লিখে ফেলো না, এখানে লিখবা হয় ক্রয় হিসাব অথবা মজুত পণ্য হিসাব। আর চলতি হিসাব খুলি আর যাই খুলি এখানে কোনো পার্থক্য থাকে না, ব্যাংক হিসাব করলে নর্মাল জাবেদা। ভুল করি কোথায়? ভ্যাটের ক্যালকুলেশনে, ভ্যাট সহ আর ভ্যাট চার্জ, জাস্ট টাকাটা ক্যালকুলেশনে ভুল করি। কারবারি বাট্টার হিসাবটা বাইর করতে জানি না আমরা, কারবারি বাট্টাকে আমরা নগদ বাট্টার মতো হিসাব করে ফেলি, এটা করা যাবে না। অন্য কোনো কোম্পানির শেয়ার বা সঞ্চয়পত্র ক্রয় করলে বিনিয়োগ নাম আসবে, এটা আমরা বিনিয়োগ দিতে ভুলে যাই। সর্বশেষ বললাম মুনাফাবিহীন পণ্য বিক্রয়। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত বা সংক্ষেপে যা বললাম তা বুঝে গেলে। আমি এটা কোথায় পেলাম? আমার অ্যাকাউন্টিং প্লাস যে বইটা আছে এই বইয়ে আমি যেটা করলাম, সকল বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে একসাথে একটা অঙ্কের মধ্যে নিয়ে আসছি সকল জাবেদা। আমার অভিজ্ঞতা বলে যারা এই জাবেদাগুলো সঠিকভাবে পারবে এখান থেকে অ্যাকসেপ্ট কমন। আশা করি আর মাত্র 1 মাস আছে, শেষ সময়টা কাজে লাগাও, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমাদের সহায় হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবে। 1 ক